সময় তখন রাত 1:30। এয়ার ট্রান্সআট ফ্লাইট 236 ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে টরন্টো থেকে লিসবনের দিকে যাচ্ছিল। প্লেনটি টেক অফের পর 4 ঘন্টা থেকেও বেশি সময় কেটে গিয়েছিল এবং সেই সময় পর্যন্ত প্লেনের সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে ককপিটে বসে থাকা পাইলটের সামনে একটি ওয়ার্নিং আসে, গায়ের লোম দাঁড় করিয়ে দেওয়ার মতো একটা ওয়ার্নিং। এই ওয়ার্নিংটি ছিল প্লেনের জ্বালানি শেষ হওয়ার। সমুদ্রের মাঝখানে 39,000 ফুট উচ্চতায় বাতাসে ফ্লাইট 236 এর জ্বালানি ফুরিয়ে গিয়েছিল। জ্বালানি ফুরিয়ে যাওয়া দেখে পাইলটরা হতবাক হয়ে গিয়েছিল, কারণ তারা তখন আটলান্টিক মহাসাগরের মাঝখানে ছিল এবং দূর দূরান্ত পর্যন্ত মাটির কোনো চিহ্ন ছিল না। অর্থাৎ এখন পাইলটদের সামনে কেবল একটাই অপশন ছিল, আর তা ছিল বিমানে বসে থাকা 293 জন যাত্রী নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে প্রাণ দেয়া, যা প্রায় নিশ্চিতই ছিল। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে বিমানটির সাথে এমন কিছু ঘটে যা বেশ অবাক করার মতো ছিল। তো কি এমন ঘটেছিল সমুদ্রের মাঝখানে বাতাসে 39,000 ফুট উচ্চতায় এয়ার ট্রান্সআট ফ্লাইট 236 এর সাথে, সেটাই জানবেন আজকের ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করে ফেলি। এই গল্পটি শুরু হয় কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 23 আগস্ট 2001 সালে স্থানীয় সময় অনুসারে রাত 8:52 এয়ার ট্রান্সআট এয়ারলাইনের এয়ারবাস A330 কানাডার টরন্টো থেকে পর্তুগালের লিসবনের উদ্দেশ্যে যাত্রা করে। এটি একটি 7 ঘন্টা দীর্ঘ ননস্টপ ফ্লাইট ছিল, যেটিতে 293 জন প্যাসেঞ্জার্স, 2 জন পাইলট এবং 13 জন ক্রু সদস্য ছিলেন। টেক অফের আগে বিমানটিতে প্রায় 46.9 মেট্রিক টন জ্বালানি ভর্তি করা হয়েছিল, যা প্রয়োজনের চেয়েও 4.5 টন বেশি ছিল। প্লেনটি চালাচ্ছিলেন 48 বছর বয়সী ক্যাপ্টেন রবার্ট পিসে এবং 28 বছর বয়সী ফার্স্ট অফিসার ডার্ক ডি এগার। ক্যাপ্টেন পিসের প্রায় 16,800 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল, যার মধ্যে 796 ঘন্টা তিনি এয়ারবাস A330 কাটিয়েছেন। অন্যদিকে ফার্স্ট অফিসার ডি এগারের প্রায় 4,800 ঘন্টার ফ্লাইট এক্সপেরিয়েন্স ছিল, যার মধ্যে 386 ঘন্টা তিনি এয়ারবাস A330 চালিয়েছিলেন, যার মানে ছিল এই 2 পাইলটই খুবই অভিজ্ঞ ছিলেন। যাত্রীদের বোর্ডিংয়ের পর স্থানীয় সময় অনুযায়ী রাত 8:52 প্লেনটি টেক অফ করে এবং মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্লেনটি বাতাসে 39,000 ফুট উচ্চতায় পৌঁছে যায়, যা এটির ক্রুজিং অ্যাটিটিউড ছিল। উড্ডয়নের পর প্লেনটি সোজা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে একেবারে লিসবনেই অবতরণ করতে যাচ্ছিল। সেই সময় পর্যন্ত বিমানে সব কিছুই স্বাভাবিক ছিল। রাত হওয়ার কারণে অধিকাংশ যাত্রী তখন ঘুমিয়ে পড়েছিলেন। ক্রু সদস্য এবং পাইলটদেরও তেমন কোনো বিশেষ কাজ ছিল না। দেখতে দেখতে এভাবেই 4 ঘন্টা কেটে যায়। প্লেনটি এখন আটলান্টিক মহাসাগরের প্রায় মাঝামাঝি ছিল। এরই মাঝে হঠাৎ করে রাত 1:03 ক্যাপ্টেন রবার্ট পিসে ককপিটে একটি অস্বাভাবিক রিডিং নোটিস করেন। কিছু সময় পরে একটি এররও শো করা শুরু করে। সেই এররটি ছিল হাই ওয়েল প্রেশার, লো ওয়েল কোয়ান্টিটি এবং লো ওয়েল টেম্পারেচারের। এখন এই ধরনের দীর্ঘ ননস্টপ ফ্লাইটে এরকম ছোটখাটো এরর আসা নর্মাল ছিল। এমন পরিস্থিতিতে পাইলটরা নিজেরাই বা ক্রু মেম্বারের সাহায্যে ককপিটে বসে থেকেই সেগুলো ঠিক করে দিতেন। কিন্তু এয়ার ট্রান্সআট এয়ারলাইনের এই ফ্লাইটে যে এররটি দেখা যাচ্ছিল তা স্বাভাবিক ছিল না। ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসার উভয়েরই এয়ারবাস A330 ভরপুর অভিজ্ঞতা ছিল, কিন্তু তারা তাদের পুরো ক্যারিয়ারে এমন এরর আগে কখনো দেখেননি, যার কারণে তারা দুজনেই কনফিউজড হয়ে গিয়েছিল যে এই এররটি আসলে কিসের ছিল। কোনো রকম উপায় না দেখে তারা ফ্লাইট ম্যানুয়াল খুলে এই এররটি সম্পর্কে জানার চেষ্টা করে, কিন্তু ফ্লাইট ম্যানুয়ালেও এই বিষয়ে কোনো তথ্য ছিল না। এখন যদি পাইলটরা চাইতেন তাহলে এই এররটি ইগনোরও করতে পারতেন, কিন্তু এটা স্পষ্ট যে কোনো পাইলট যাত্রী ভর্তি ফ্লাইট নিয়ে সমুদ্রের মাঝখানে কোনো রকম ঝুঁকি নিতে চাইবেন না, যার কারণে ক্যাপ্টেন পিসে এই এররটি সম্পর্কে জানতে এয়ার ট্রান্সআটের মেইনটেন্যান্স কন্ট্রোল সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল প্লেনের মেইনটেন্যান্স টিমও এই এররটি সম্পর্কে কিছুই জানত না। তবে মেইনটেন্যান্স টিম পাইলটদের পরামর্শ অবশ্যই দিয়েছিল যে তারা যেন লাগাতার ওই এররটির